2024 নানান ঘটনার ঘনঘটা নিয়ে বঙ্গরাজ্য রাজনীতি উত্তাল পরিস্থিতির মধ্যে দিয়ে অবশেষে আমাদের সকলকে বিদায় জানালো। 366 দিনে পরিপূর্ণ 2024কে বিদায় জানিয়ে 1 জানুয়ারি বছরের প্রথম দিন 2025 ইংরাজি নববর্ষে আমি আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই নতুন ইংরাজি বছরের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। একই সঙ্গে এই 2024 যেহেতু বঙ্গ রাজ্য রাজনীতির ইতিহাসে 2007-এর পর এতটা বর্ণময় ছিল সকল দিক থেকে, বিশেষ করে রাজনীতির দিক থেকে, একই সঙ্গে সমাজ এবং সমাজকে কেন্দ্র করে, আন্দোলনকে কেন্দ্র করে, তাই 2024 বঙ্গ রাজ্য রাজনীতি, সমাজ এবং অর্থনীতিতে এক ঐতিহাসিক উদাহরণ সারা জীবনব্যাপী রেখে গেল। অর্থাৎ 2024-এ আমরা সকলে সাক্ষী রইলাম রাজ্যের এক গুচ্ছ ঐতিহাসিক ঘটনা। আর এই সকল ঐতিহাসিক ঘটনা যে রাজনৈতিক দল এবং যে নেত্রী সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে মোকাবিলা করলেন, তাহলে 2024-এর 366 দিন সেই রাজনৈতিক দলের সেই নেত্রীকে নিয়েই আশীর্বাদ দ্য ট্রুথ মনে করলো রাউন্ড আপ করা দরকার। 2025-এর প্রথম দিন দাঁড়িয়ে সকাল সকাল আসুন আপনি আমি চায় চুমুক দিতে দিতে একবার দেখে নিন 2024-এ নানান ঘটনার ঘনঘটার মধ্যে দিয়ে বঙ্গ রাজ্য রাজনীতি নানান ঘাত প্রতিঘাত অভিঘাত দিয়ে বইবার পর বর্তমানে বঙ্গ রাজ্য রাজনীতির গঙ্গার জল কত দূর বইল। আর সেই সব নিয়েই আলোচনা শুরু করার আগে রাজ্যের শাসক দল তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই এক বছরের রেট্রোস্পেক্টিভ করার আগে আপনাকে একটা কাজ করতেই হবে। যা বলতে পারেন এই নতুন বছরের প্রথম দিন আপনাদের উপহার আশীর্বাদ দ্য ট্রুথের জন্য। তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারে ক্লিক করতে ভুলবেন না। আর নতুন বছরের প্রথম দিন এই প্রতিবেদনটা দেখা এবং শোনার সঙ্গে সঙ্গে আপনার মন্তব্য লিখে জানান নিচের কমেন্ট বক্সে। আর একই সঙ্গে প্রতিবেদনটা ভালো লাগবে ধরে নিয়েই বছরের প্রথম দিন আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের কাছে আশীর্বাদ দ্য ট্রুথের তরফে আমি আশীর্বাদ আবেদন জানাচ্ছি প্রতিবেদনটি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে 25-এর প্রথম দিন আমরা নজর রাখি 2024-এর 366 দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক একটি ঘটনা এবং কার্যপ্রণালীর দিকে। 2024 সাল প্রতি বছরের মতোই একটি বছর এবং সেই প্রতি বছরের মতোই গত 11 বছরের ধারা অনুসরণ করেই মমতা বন্দ্যোপাধ্যায় বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলার শুভ সূচনা। গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব এবং পৃথিবীর সবচেয়ে বড় মেলা এটা। মেলা এলাকাটা আলোকের বর্ণমালায় সাজানো হবে। 40 লক্ষ মানুষ আসে, they used to come every year। আমাদের লক্ষ্য সাগর মেলাটাকে ইকো ফ্রেন্ডলি করে তোলা। কিন্তু জানুয়ারি মাস শুধু গঙ্গাসাগরকে কেন্দ্র করেই নয়। এখনই কলকাতা বুক ফেয়ার বিশ্বের সর্বশ্রেষ্ঠ বইমেলা। তাই বলি জাগো বাংলা জাগো, নবকলেবরে জাগো, সার্থক হও মাগো, পরিপূর্ণতায় তুমি যাগো। জানুয়ারি মাসে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথমবার একটি জনবিক্ষোভের সম্মুখীন হয়। সন্দেশখালীকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের ঠিক আগে তিল তিল করে তাল হতে শুরু করে সন্দেশখালী। উত্তপ্ত পরিস্থিতি নেয় সন্দেশখালী। রেশন দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে শেখ শাহজাহানকে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা যখন গেছিলেন তার বাড়িতে সার্চ করতে, সেই সময় সন্দেশখালীকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির ছবি আমাদের সামনে উঠে আসে এবং তারপর আমরা দেখি দীর্ঘ 2 সপ্তাহ এবং তারপর লোকসভা নির্বাচন পর্যন্ত উত্তপ্ত রইল এবং আলোচনার কেন্দ্রে রইল সন্দেশখালী।
সামনে উঠে এলেন রেখা পাত্র, যিনি বসিরহাট কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও হলেন, যদিও তিনি বিপুল ভোটে পরাজিতও হলেন। কিন্তু এই সন্দেশখালীকে কেন্দ্র করে বছরের শুরুর অর্থাৎ 2024-এর জানুয়ারি মাস থেকেই চাপে পড়তে শুরু করে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই ঘটনা প্রবাহের মধ্যেই 22শে জানুয়ারি অযোধ্যার দ্বার উদ্ঘাটন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক লোকসভা নির্বাচনের আগে। আর 22শে জানুয়ারি 2024-এর রাম মন্দিরের দ্বার উদ্ঘাটনকে সামনে রেখেই রাজ্যের শাসক দল তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি মিছিলের ডাক দেন। যে সম্প্রীতি মিছিলে হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে রাস্তায় নামে। হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এটা মাথায় রাখবেন এবং আগামী দিন সেইভাবে আমরা পথ চলবো। हम लड़ेंगे, हम हारेंगे नहीं, हम जीतेंगे, हम कामयाबी होंगे, एक साथ में रहेंगे। जय बांग्ला। जंग तो शुरू हुआ, एक जिंदगी का लड़ाई का जंग। এরপর ফেব্রুয়ারি মাস, কেন্দ্রের বকেয়া টাকার দাবিতে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন কেন্দ্রীয় বঞ্চনাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করলেন তিনি রাজ্যের বঞ্চিত মানুষদের বকেয়া টাকা রাজ্য সরকারের ফান্ড থেকেই মিটিয়ে দেবেন। দু বছরে 100 দিনের কাজের টাকা বেঙ্গল জিরো। তা সত্ত্বেও যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। একই সঙ্গে লোকসভা নির্বাচনের ঠিক আগে ফেব্রুয়ারি মাসে তৃণমূল নেত্রী ঘোষণা করেন যে লক্ষ্মীর ভাণ্ডারে এতকাল রাজ্য সরকার 500 টাকা করে যে দিয়ে আসছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ আরো 500 টাকা বাড়িয়ে লোকসভা নির্বাচনের আগেই তা করা হলো 1000 টাকা। আমার ঘরের মা বোনেরা যারা 500 টাকা করে পেতেন, 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা করে পাবেন। আর তপশিলি এবং আদিবাসী বোনেরা মায়েরা তারা 1000 পেতেন, তাদেরটা 1200 করা হলো। 8ই মার্চ দিনটা আন্তর্জাতিক মহিলা দিবস, প্রতিবারই আমরা পালন করি। আজকে দিদির সঙ্গে হাতে হাত মেলাতে, দিদির সঙ্গে মনের সুখ দুঃখের কথা বলতে। বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। এরপর মার্চ মাস, 10ই মার্চ হলো ঐতিহাসিক ব্রিগেডের সেই তৃণমূল কংগ্রেসের জনগর্জন। ব্রিগেডের গর্জন, বিজেপির বিসর্জন। যে জনগর্জন সভার ব্রিগেড মঞ্চ সৃষ্টি করলো ঐতিহাসিক নিদর্শন। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে। দীর্ঘ র্যাম্প এই প্রথমবার ব্রিগেডের কোনো সভায় দেখা গেল। শুধু তাই না, 10ই মার্চ ব্রিগেডের এই জনগর্জন সভা থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন রাজ্যে লোকসভা নির্বাচনে তারা একাই লড়বেন এবং 10ই মার্চেই তিনি তৃণমূল কংগ্রেসের 42 জন প্রার্থীর নাম ঘোষণা করলেন ব্রিগেডের জনগর্জন সভা থেকে। জীবনটা দিয়ে দেওয়া ছাড়া বাকি আছে কিছু করতে? সবটাই করি কারণ আপনাদের আমি ভালোবাসি। ঢাক দোল ধামসা মাদল, এটাই হোক মনের জোর। মার্চে 42টি আসনে তৃণমূল কংগ্রেসের তরফে যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেন, তারপর খোদ তৃণমূল নেত্রী রাজ্যের জেলায় জেলায় ছুটে বেড়ালেন লোকসভা নির্বাচনে প্রচার অভিযানে। কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণ একাই মমতা বন্দ্যোপাধ্যায় সামলালেন তৃণমূল কংগ্রেসের লাগাম। সঙ্গে ছিলেন এবারেও কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 তথা তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। এবং এই দুজনের সমন্বয়ে 2024 লোকসভা নির্বাচনের জুন মাসে যে ফলাফল সামনে এলো তাতে চমকে গেল সারা দেশ। সবাই মিলে বলুন, খেলা হবে। নরেন্দ্র মোদীর আপকি বার 400 পারের স্লোগানকে তুড়ি মেরে থ্যানোসের মতো ভ্যানিশ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস 2019 লোকসভা নির্বাচনে মাত্র 22টি আসনে জয়যুক্ত হয়েছিল, সেই শাসক দল তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা নির্বাচনে ফের জয়যুক্ত হলো 29টি আসনে। শুধু তাই না, উত্তরবঙ্গে অমিত শাহ ডেপুটি বলে খ্যাত নিশীথ প্রামাণিককে বিপুল ভোটে পরাজিত করে কোচবিহার কেন্দ্র নিজেদের দখলে নিল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পশ্চিমাঞ্চলে ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং বাঁকুড়াও দখল নিল তৃণমূল কংগ্রেস। যে 4টি কেন্দ্র 2019 থেকে বিজেপি গড় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই 4টি কেন্দ্র 2024 লোকসভা নির্বাচনে হাতছাড়া হয় বিজেপির। আর সেই বিপুল জয়কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত জয়ের দাবিদার হিসাবে ঘোষণা করলেন রাজ্যের মা মাটি মানুষের সরকারের সাধারণ মানুষকে। আমি আজকের দিনে গত লোকসভা ইলেকশনে আমরা 3টে পার্টির সাথে লড়াই করে জিতে এসেছি। আমি স্যালুট জানাই বাংলার মানুষকে, যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন। এরপর জুলাই মাসের 21শে জুলাই আরো একবার রাজ্যের মানুষ প্রত্যক্ষ করলো ঐতিহাসিক 21শে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। हम लड़ेंगे और हमें विश्वास करते हैं, रोशनी चांद से होता है, सितारों से नहीं, मोहब्बत तृणमूल से होता है और किसी से नहीं। কিন্তু জুন মাসে যে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হলো লোকসভা নির্বাচনে, সেই তৃণমূল কংগ্রেস হয়তো ভাবতে পারেনি অগস্ট মাসে এত বিপুল জনরোষের সম্মুখীন হতে হবে এই শাসক দলকে। আর ঠিক তেমনটাই ঘটলো 9 অগস্ট আরজি করে রাতের বেলা এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় ঘটে গেল কুখ্যাত ঘটনা। চিকিৎসক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে করা হলো খুন, যাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে বদলে গেল পশ্চিমবঙ্গের রাজনৈতিক চালচিত্র। আরজি করে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুহূর্তের মধ্যে রাজ্য জুড়ে 28টি মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা কাঁধে কাঁধ মিলিয়ে কর্মবিরতিতে নামলেন। পাশাপাশি তারা সঙ্গে পেলেন রাজ্যের এক গুচ্ছ সিনিয়র চিকিৎসকদের, পাশে পেলেন বিভিন্ন ক্ষেত্রের মেডিকেল স্টাফ এবং অফিসারদের। এবং তাকে কেন্দ্র করেই আরজিকর কাণ্ডকে সামনে রেখে রাজ্য 11 বছর পর আরো একবার প্রত্যক্ষ করলো বিপুল জন আন্দোলনের। সাধারণ আপামর জনগণ আরজি করে নির্যাতিতার ওপর হওয়া নির্যাতন এবং খুনের অভিযুক্তদের যথা উপযুক্ত শাস্তির শুধু দাবি নয়, সরাসরি ফাঁসির দাবি জানিয়ে রাস্তায় নামলো। আপামর রাজ্যের জনগণের কণ্ঠে একটাই ধ্বনি শোনা গেল, উই ওয়ান্ট জাস্টিস। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাতারাতি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে চলে আসে। রাজ্যের শাসক দলের অনেক সিনিয়র নেতা নেত্রী এই সময় নিজেদের যখন পিঠ বাঁচাতে ব্যস্ত, সে সময় আবারও সামনে দাঁড়ালেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই বোনেরা শপথ নেবে, ভাই বোনেরা রাখি বন্ধন করে বললেন, একটা বোনের গায়ে কেউ হাত দিলে আমার শত সহস্র ভাইরা আছে তারা এগিয়ে আসবে, আমার শত সহস্র বোনেরা আছে তারা এগিয়ে আসবে। তিনি সরাসরি পৌঁছে গেলেন স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের ধর্ণা কর্মসূচিতে, কথা বললেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। সব থেকে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন ধর্ণা মঞ্চে। জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা মঞ্চ স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়, এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। কিন্তু
এই আন্দোলনের মধ্যেও তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট ব্যাকফুটেজে যেতে হয় তার প্রমাণ মেলে যখন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা আধিকারিককে অপসারণ করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে হয় বিভিন্ন রদবদল। কিন্তু অগাস্ট মাসে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলন গড়ে ওঠার মধ্যেই 10 দিনের মধ্যে আরেকটি ঐতিহাসিক নজির সৃষ্টি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অ্যান্টি রেপ বিল পাস করল রাজ্য সরকার। আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাস করে রাজ্যপালের কাছে পাঠাবো। তাৎপর্যটা বুঝুন। 1 নম্বর বর্ধিত শাস্তি, 2 নম্বর দ্রুত তদন্ত, 3 নম্বর দ্রুত ন্যায় বিচার। কিন্তু তারই মধ্যে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় দুর্গা উৎসব এবং দীপাবলি উৎসবকে সামনে রেখে রাজ্যের মানুষ যথারীতি উৎসবে মেতে ওঠে। যদিও রাজ্যের একটা বড় অংশের মানুষই তারও মধ্যে দ্রোহ কার্নিভাল, দ্রোহ আন্দোলনের মধ্যেই নিজেদের আন্দোলনকে জারি রাখে নির্যাতিতাকে ন্যায় বিচারের দাবিতে। দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সমষ্টিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমি প্রায় এতখানি মোটা দস্তা রিসার্চ করার গবেষণাপত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম যে আজ যদি তামিলনাড়ু পায়, কেরালা পায় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা ধ্রুপদী স্বীকৃতি ভাষার, কেন পাবে না? আমাদের গবেষণাপত্রকে, আমার ডকুমেন্টকে অস্বীকার করতে পারিনি। দীর্ঘদিন বঞ্চিত থাকলেও বাংলার তার সম্মান পেয়েছেন, আমি খুশি। যে আন্দোলন আজও জারি আছে, যে দাবি রাজ্যের মানুষের সকলের কণ্ঠে আজও রয়েছে, যতদিন না আরজি করের নির্যাতিতা বিচার পাবেন ততদিন রাজ্যের সকল মানুষ উই ওয়ান্ট জাস্টিস, আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে এমনই একাট্টা থাকবে। কিন্তু তার মধ্যে উৎসব মুখর রাজ্যে আরজি কর আন্দোলন তখন ধীরে ধীরে থিততে শুরু করেছে। জুনিয়র চিকিৎসকেরা ধর্মতলায় চালাচ্ছিলেন তাদের অনশন কর্মসূচি। যদিও সেই অনশন কর্মসূচিও শেষ পর্যন্ত নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ বৈঠকের পর জুনিয়র ডাক্তারেরা প্রত্যাহার করে নেন, যার পর বর্তমানে আরজি কর আন্দোলন এতটাই স্তীমিত হয়ে গেছে যে সেই আন্দোলনকে পুনরায় উস্কাবার জন্য যে জুনিয়র চিকিৎসকেরা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, বলা যায় কিঞ্জল নন্দ অ্যান্ড কোম্পানি রাজ্যের মানুষের থেকে কোটি কোটি টাকা নির্যাতিতাকে ন্যায় বিচার দেওয়ার জন্য নিজেদের অ্যাকাউন্টে জমা করেছে, সেই টাকাই এবার তারা আবারও ব্যবহার করছে আরজি করের আগুনকে পুনরায় হাওয়া দিয়ে জ্বালানোর চেষ্টায়। একই সঙ্গে তারা রাজ্যের একাধিক মিডিয়া হাউসকে রাজ্যের মানুষের থেকে তোলা কোটি কোটি টাকার মধ্যে কোটি কোটি টাকা ফান্ড দিতে শুরু করেছে। এমনটাই খবর কিন্তু বছরের শেষে সূত্র মারফত উঠে এসছে আশীর্বাদ দা ট্রুথের কাছে, এবং তা কিন্তু আপনারা গত 2 সপ্তাহ ধরে দেখতে পাচ্ছেন কিভাবে সিএফএসএল এর রিপোর্ট এবং ডিএনএ রিপোর্টকে কেন্দ্র করে দফায় দফায় এবিপি আনন্দ, টিভি 9 বাংলা, রিপাবলিক বাংলায় একাধিক ভ্রান্তিমূলক প্রতিবেদন মানুষের সামনে দিন রাত তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে জয়েন্ট ডক্টরস ফোরামের তরফে ধর্মতলায় চালানো হচ্ছে অবস্থান কর্মসূচি। কিন্তু এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়েও 2024 কিন্তু আরো বিভিন্ন ঘটনায় ছিল রঙিন, এবং সকল ঘটনাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে একেবারে সামনে দাঁড়িয়ে মোকাবিলা করতে, যার জলজান্ত উদাহরণ হলো অক্টোবর মাসে যখন রাজ্যে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দানু। West Bengal Chief Minister Mamata Banerjee is monitoring the situation ahead of the expected landfall.
of cyclone Dana between the Odisha West Bengal coast. पश्चिम बंगाल का हर एक जगह पर जिस 9 जिला पर सबसे ज्यादा इफेक्ट होने वाला है उस जगह पे मॉनिटर रख रहे हैं और साथ साथ ही एक स्पेशल कंट्रोल रूम चालू किया गया है। কিন্তু তার ঠিক আগেই রাজ্যে ডিভিসি দ্বারা অতর্কিত জল ছাড়ার জেরে রাজ্যের একাধিক জেলা প্লাবিত হয়, যে বন্যা দুর্গত মানুষদের পাশে গিয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি মাইথন ড্যাম কিভাবে জল ছাড়ছে? বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। ইয়েস, 4-5 days there was a rain, but we can tolerate that. এরপর নভেম্বর মাস, রাজ্যের 6টি বিধানসভায় হলো উপনির্বাচন এবং সেই 6টি বিধানসভা কেন্দ্রেই বিপুল ভোটে জয়যুক্ত হলো তৃণমূল কংগ্রেস। এমনকি বিজেপির হাতে থাকা মাদারিহাটের আসনটিও হলো বিজেপির হাত ছাড়া। আমি বিশ্বাস করি মানুষ আমাদের কাজগুলোকে গ্রহণ করেছেন। 6টি বিধানসভা কেন্দ্রে 6টি জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আরও একবার প্রমাণিত হলো রাজ্যের মানুষের আস্থা ভরসা রয়েছে তৃণমূল নেত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেসের প্রতি। পাশাপাশি মানুষের সামনে উঠে এলো আরজিকর কাণ্ডের প্রভাব যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে পড়েনি তার জল জ্যান্ত উদাহরণ। এবং তাকে সামনে রেখেই যে শাসক দল তৃণমূল কংগ্রেস অগাস্ট মাসের পর থেকে অনেকটা ব্যাকফুটে চলে গেছিল, তৃণমূল কংগ্রেসের সামনের সারির বিভিন্ন নেতা নেত্রী রাতারাতি প্রতিবাদী হয়ে উঠেছিলেন। তারা আবারও দলের প্রতি নিজেদের আনুগত্য পেশ করে ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার ফ্রন্ট ফুটে ফিরে এলো এবং সরাসরি আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে অগাস্ট মাসের পর থেকে যেভাবে একের পর এক বিভ্রান্তিকর ভুল তথ্য জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসক, রাজ্যের একাধিক বুদ্ধিজীবী, একাধিক সমাজতাত্ত্বিক রাজনৈতিক বিশ্লেষক এবং সবচেয়ে বড় ব্যাপার রাজ্যের একাধিক সংবাদ মাধ্যমের তরফে ছড়ানো হয়েছিল, তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ গড়ে তুলতে শুরু করলো। এবং তাই মানুষ আমাদের এই আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া যেটাই বলে, আমি আমিত্বে বিশ্বাস করি না। সব মানুষই আমার সমষ্টিগত পরিবার। আমি যখন দল চালাই সব দলের একটা বুথের কর্মীও আমার সম্পদ। মনে রাখবেন, দলটা কিন্তু সবার, আমার একার নয়। কাজে আমরা যেটাই করি কালেকটিভ ডিসিশন, এবং এটাকে আমি সম্মান করি। নভেম্বরের পর ডিসেম্বর মাস, 2011-এ ক্ষমতায় আসার পর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালকে এক চরম আকার, এক চরম খ্যাতির পর্যায়ে নিয়ে যেতে রাত দিন এক করে সচেষ্ট হয়েছিলেন, এই প্রথমবার দেখা গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এলেন না কোনো নামি দামি সেলিব্রিটি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। সিনেমা means there is no boundary. It unites the people. World is one. We are one. এবারে আমরা এটা ডেডিকেটেড করতে চেয়েছিলাম আমাদের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডসদের। এই পৃথিবী একটাই দেশ, ইতিহাসটা আলাদা হতে পারে, জিওগ্রাফিটা আলাদা হতে পারে, আমরা সবাই এক। বাংলা এগিয়ে চলুক বিশ্ব পানে, বাংলা জয় করুক বিশ্বকে, বাংলা হোক বিশ্ব বাংলা। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লং লিভ। কিন্তু ডিসেম্বরে তখনও খেলা বাকি ছিল। একটা জগন্নাথ মন্দির করব, পুরীর জগন্নাথ মন্দিরে সেই হাইট অনুযায়ী আমরা এটা করব বলে ঠিক করি। আমি নিজে জায়গাগুলো ভিজিট করি। আজকে 3-4 বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির তৈরি করতে। যে খেলা 2024-এ শুরু হয়েছিল সন্দেশখালি দিয়ে, যে খেলা শুরু করেছিল রাজ্যের বিরোধী দল বিজেপি, যে খেলা শুরু করায় রাজ্য বিজেপি লক্ষ লক্ষ টাকা সন্দেশখালি জুড়ে ছড়িয়েছে, বিলিয়েছে বলে দফায় দফায় শাসক দলের তরফে একাধিকবার অভিযোগ তোলা হয়েছে, সামনে নিয়ে আসা হয়েছে ভিডিও ক্লিপ, ভিডিও ফুটেজ, অডিও ক্লিপ।
ঠিক সেই সন্দেশখালিতেই কথা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর ডিসেম্বর মাসে বছরের একেবারে শেষে পা রাখলেন। রিয়ালটা আমার রাত 12টার সময় পড়ে গিয়েছিল, বাচ্চা কাচ্চাকে শুয়েছিলাম, খুব রিক্সে মানে পালিয়ে গেছিলাম। তারপরে সব এসে আমাকে করে ঘরটাই তো মানুষের সব থেকে বেশি প্রয়োজন না। কোনোদিন মোদী সরকার আমাদের কোনো সব কাজ করেনি। কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি, গত 3 বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না। তো আমার লিস্টেও নাম এসেছে। দিদিকে অনেক ধন্যবাদ। দিদি কথা দিয়ে কথা রাখে, দিদি যেটা বলে সেটা করে। এই তো দিদি আমাদের কথা দিয়েছিল ঘর আসবে, আমার আবাস যোজনায় নাম আছে। যার জন্য দিদি কথা দিয়ে কথা রাখে, তো তাই আমরা যখন কথা দিয়েছি 12 লক্ষ লোকে, রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে আজকে। বসিরহাটের সভায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বসিরহাট কেন্দ্রে যদি তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয় তাহলে তিনি সন্দেশখালিতে যাবেন, সেই কথাই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন, সব মা বোনেরাই আমাদের গর্ব। মা বোনেরা না থাকলে সংসার চলে না। সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত ঝুপখালিতে বারমাজুর 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপখালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে, তার ঘোষণা আজকে আমি করে গেলাম। অর্থাৎ যে সন্দেশখালি দিয়ে 2024-এ খেলা শুরু হয়েছিল, সেই সন্দেশখালিতেই 2024-এর একেবারে শেষে গিয়ে খেলা শেষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা বোনেরা উলুধ্বনি শঙ্খধ্বনি একটু হবে। নতুন বছর আসছে, সবার জন্য শুভকামনা করে মাগো অনেক ধন্যবাদ। এই শঙ্খধ্বনি উলুধ্বনি কেউ বা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আমি সবাইকে বলি আমার শুভ নববর্ষের অনেক অভিনন্দন, প্রণাম, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই নিয়েই ছিল 2024 অত্যন্ত বর্ণময়। অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো বর্ণময় বটেই। তা আজকের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে হয়তো আমি আশীর্বাদ ট্রুথের তরফে কিছুটা তুলে ধরতে সমর্থ হলাম। আশা করি নতুন বছর আমাদের সকলের অত্যন্ত ভালো কাটবে। নতুন বছর আমাদের সকলের জীবনে বয়ে আনবে অনেক ভালো ঘটনার বার্তা। আর সেই সকল বার্তার অপেক্ষায় রইলাম আমি, আপনি, আমরা সকলে। আসুন আমরা সকলে মিলে বছরের প্রথম দিন 1 জানুয়ারি 2025 একসঙ্গে শপথ নিই যে 2025 আমরা সকলে সকল ঝড় ঝাপটা কাটিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত মাথা তুলে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব, সত্যের হয়ে লড়াই করব, অসত্যের বিরোধিতায় সরব হব। পাশাপাশি আমরা একজোট থাকব, একত্রিত থাকব। তার কারণ প্রতিবেশী দেশের বাংলাদেশের অস্থিরতাকে কেন্দ্র করে রাজ্যে বর্তমানে অন্যতম বিরোধী দল বিজেপি দফায় দফায় যেখানে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টায় নেমেছে, যেখানে সাম্প্রদায়িক খেলার চেষ্টায় নেমেছে, সেখান থেকে দাঁড়িয়ে 25 সালকে যদি আমাদের সর্বসম্মতভাবে সুস্থিতভাবে পরিপূর্ণ করে তুলতে হয় তাহলে প্রথম আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে বিজেপি আরএসএসের কূটনৈতিক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আমাদের সকলকে সাম্প্রদায়িক হানাহানি হিংসা থেকে আমাদের রাজ্য, আমাদের দেশ, আমাদের জাতিকে রক্ষা করতে হবে। ধর্ম বড় নয়, মানুষ বড়। আর সেই বিশ্বাসকে সামনে রেখেই আজ এখানেই শেষ করলাম আশীর্বাদ ট্রুথের এই এপিসোড। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর ভালো যেহেতু লেগেছে, আবারও বলবো নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা বছরের প্রথম দিন অবশ্যই ক্লিক করে যাবেন, পাশে থাকা লাইক বাটনটা ক্লিক করতে ভুলবেন না, আর একটা কমেন্ট অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে। আর পাশাপাশি প্রতিবেদনটা শেয়ার করুন আপনার আত্মীয় স্বজন, নিকট বন্ধু বান্ধবের সঙ্গে। বলুন হ্যাপি নিউ ইয়ার, পাশাপাশি বলুন ভিডিওটা একবার দেখুন, দেখ বা দেখতে পারিস। আর ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন আশীর্বাদ ট্রুথের। আমি আশীর্বাদ, নমস্কার।